প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার। এটি শেষ পর্ব। আপনি এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তো বটেই, তার সঙ্গে চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের এইচওডি। চক্ষু চিকিৎসা একটা বিশাল জায়গা নিয়ে রয়েছে। এবার আমরা কথা বলবো চক্ষু চিকিৎসা নিয়ে। চক্ষু চিকিৎসার কি কি সুবিধা এইমস থেকে পাওয়া যাবে? সাধারণত সবচেয়ে যেটা কমন পেশেন্ট হয় যে ছানি, তাতে খুব অ্যাডভান্স ফেকো ইমালসিফিকেশন উইথ টোরিক অ্যান্ড মাল্টিফোকাল লেন্সেস, এইগুলো তো চলছেই, প্রতিদিন পাওয়া যায় এই সেবাটা। তাছাড়া স্পেশালি আমি বলবো রেটিনা সার্ভিসেস। মানে হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছেন না, তারা সঙ্গে সঙ্গে চলে আসছেন এবং দেখা গেল যে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে। আমরা এখনও যেটা সুবিধাটা দিতে পারি যে আমরা একদম পরের দিন রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেলে কি যত তাড়াতাড়ি সার্জারি করা যায়, তো আমরা একদম পরের দিন তার রেটিনাল ডিট্যাচমেন্ট সার্জারি করে দিতে পারি এবং সেটা খুবই ন্যায্য মূল্যে। তাছাড়া তো প্রচুর ডায়াবেটিক পেশেন্ট, তাদের রেটিনা নষ্ট হয়ে যাচ্ছে। মানে ডায়াবেটিক পেশেন্টরা যেন অবশ্যই রেটিনা পরীক্ষাটা বছরে একবার অবশ্যই করান, কারণ তারা বুঝতেও পারেন না অনেক রেটিনাটা ড্যামেজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে রেটিনাল লেজার করতে হয়, তো সেই সুবিধাটাও আমাদের রেটিনাল লেজার সার্ভিসেস চলে। আর তো যখন বেশি ড্যামেজ হয়ে গেছে তখন আবার রেটিনাল সার্জারি করতে হয়, তো সেটাও আমরা করতে পারি খুবই ভালো সাকসেসফুল। তো নানা রকম কমপ্লিকেটেড রেটিনাল সার্জারি আমরা করতে পারছি। তাছাড়া যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কর্নিয়া সার্ভিসেস। আমাদের আই ব্যাংক চলছে। এই প্রসঙ্গে উল্লেখ করব যে রিসেন্টলি এই চক্ষুদান নিয়ে ভীষণ বিতর্ক তৈরি হয়েছে এবং যিনি চক্ষুদান করেছিলেন তার অভিভাবকের, তিনি নদিয়া জেলারই। চক্ষুদান নিয়ে আপনাদের ওখানে কি কি চালু রয়েছে? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আই ব্যাংক শুরু হয়েছে এপ্রিল 2025। তারপর থেকে আমরা 20-র বেশি কর্নিয়া ট্রান্সপ্লান্ট সার্জারি করতে পেরেছি। তার মানে এই 20টি মানুষ একেবারেই দেখতে পাচ্ছিলেন না, তাদের যে স্বচ্ছ কর্নিয়াটা ওপেক হয়ে গেছিলো, মানে সাদা হয়ে গেছিলো, তখন আমরা নতুন কর্নিয়া লাগিয়ে, মানে যিনি মরণোত্তর দান করেছেন তার কর্নিয়া নিয়ে প্রতিস্থাপন করি এবং তারপরে আবার তারা দেখতে পায়। তো এটা একটা ভীষণ ভীষণ একটা আনন্দের জায়গা, মানে একদম অন্ধকার থেকে আলো ফিরিয়ে দেওয়া। তো এই কাজটা করে আমাদের ডাক্তারদের মানে ভীষণ তৃপ্তি এবং আনন্দ পাই আমরা। এবার আমাদের এখানে যে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট হচ্ছে, এর মধ্যে আমি বলি যে শুধু যে ফুল থিকনেস পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি তা নয়। মানে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টির যেরকম একটা অসুবিধা যে অনেক সময় রিজেকশন, যেহেতু এটা অন্যের কর্নিয়া, একটু রিজেকশন হয়ে যাওয়ার একটা মানে রিস্ক থাকে। ধরুন 1-2 বছর পরে গিয়ে আর অতটা স্বচ্ছ রইল না কর্নিয়াটা, এই একটা ভয় থাকে। তো আমরা কিন্তু ল্যামেলার কেরাটোপ্লাস্টি যেটা বলি, মানে পুরো কর্নিয়া পুরো থিকনেস নয়, লেয়ার্স অফ দ্য কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা, সেই সার্জারিটাও আমরা খুব সাকসেসফুলি করছি, যেটাকে ড্যাল্ক বা ডিসেক সার্জারি বলা হয়। শুধু কর্নিয়ার যেই লেয়ারটা ক্ষতিগ্রস্ত সেইটাকেই ট্রান্সপ্লান্ট করা হলো এবং সেই ক্ষেত্রে রিজেকশনের চান্সটা অনেক কম, মানে খুব লম্বা দিন ভালো দেখার চান্সটা অনেক বেশি। এবার আমাদের হসপিটাল কর্নিয়া রিট্রিভাল সার্ভিসেস আছে, যাতে করে আমরা আমাদের হাসপাতালে কেউ যদি মারা যান তখন আমরা তার কাছে গিয়ে কাউন্সেলিং করি এবং তিনি যদি স্বেচ্ছায় রাজি হন তাহলে আমরা তার কর্নিয়াটা নিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি। এবার এটা তো খুবই মহৎ একটা কাজ, বুঝতে পারেন, যিনি চলে গেলেন তিনি একজনকে আলো দিয়ে গেলেন। এটা কি আগের থেকেও করা যায়? মানে কেউ যদি স্বেচ্ছায় আগের থেকেই বলে যায় যে আমি, সেটা করা যায়, কিন্তু ওটা না খুব একটা এফেক্টিভ না। মানে যেটা আসল ব্যাপার হলো বাড়ির মানুষরা, যিনি চলে গেলেন তার তো আর তখন কিছু ক্ষমতা থাকছে না, কিন্তু বাড়ির লোকরা যদি একটু সজাগ হয়ে আমাদেরকে একবার খবর দেন তাহলে আমরা গিয়ে আর সবচেয়ে বড় কথা, এখন এইটা এত উন্নত হয়ে গেছে যে শুধু ছোট্ট কর্নিয়া মনিটাকে নেওয়া হয় এবং এটা প্লাস্টিকের কর্নিয়া বসিয়ে দেওয়া হয়। তো তার মানে কি কোনো বিকৃতি হচ্ছে না, মানে চেহারায় কিছু দেখে কেউ বুঝতেই পারবে না চেহারায় যে এটা যে প্লাস্টিকের কর্নিয়া। তো সেই জন্য সেটারও কোনো ভয় নেই। কিন্তু তো আমার মনে এরকম সব মানুষেরই একটু এগিয়ে আসা দরকার, কারণ কি আমরা তো ওই পুড়িয়ে দিচ্ছি বা নষ্ট করে দিচ্ছি, কিন্তু সেই কর্নিয়ার 2টো শিশু, অন্ধ শিশু, তারা আবার দেখতে পাবে। আমরা যদি শুধু সেটুকু ভাবি যে এটা একটা কি বিশাল বড় কাজ,
তো আমাদের একটা খুব সুন্দর স্টেট অফ আর্ট আই ব্যাংক এবং আমাদের অপারেশন থিয়েটারও ভীষণ সুন্দর, আমাদের কর্নিয়া সার্জন ভীষণ স্কিল্ড। শুধু যদি আরেকটু কর্নিয়া পাই, মানে আমাদের এখনও বিশাল ব্যাকলগ, প্রায় 100 জন পেশেন্ট তারা আর কি ওয়েট লিস্ট আছে, যারা আর কি কর্নিয়ার জন্য ওয়েট করছেন এবং তারা প্রতিনিয়ত আসছেন যে কবে কর্নিয়া পাবো, কবে কর্নিয়া। তো সেই জন্য একটু সবার মধ্যে যদি একটু সজাগ, যে আমরা যদি একটু অন্যের কথা ভেবে এত আনন্দ হবে। কারণ এক্ষেত্রে যার কর্নিয়া মানে দেওয়া হবে আর কি, তার কি কোনো ক্যাটাগরি থাকতে হবে, মানে তার কোনো চোখের অসুখ থাকলে চলবে না বা এই ধরনের কিছু? না, একদমই না। শুধু তার যদি সেপসিসে মৃত্যু হয়ে থাকে, মানে সারা শরীরে ইনফেকশন হয়ে গিয়ে মৃত্যু হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কর্নিয়াটা অন্য কাউকে প্রতিস্থাপন করি না। আদারওয়াইজ সেরকম কিছু সবাই কর্নিয়া দিতে পারেন। তো সেটাই, মানে এটা একটা খুব ভালো ব্যাপার না যে আমরা একটা কিছু দিয়ে চলে যাওয়ার সময় দিয়ে গেলাম, তাতে আরেকজনের জীবন আলোকিত হচ্ছে। তাছাড়া গ্লকোমা, আমাদের প্রচুর মানুষ না অন্ধ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছে না। গ্লকোমা এমন একটা রোগ যাতে না কিছু বোঝা, মানে আমার যে চোখে এতটা ক্ষতি হয়ে গেছে কিছু বোঝাই যায় না। সেই জন্য যখনই আমরা চশমা পরীক্ষা করতে যাচ্ছি এই 40-এর পরে, তো সবারই আমাদের কাছের দেখতে অসুবিধা হয়, তখন যেন একবার অবশ্যই গ্লকোমার পরীক্ষাটা করিয়ে নিই। এই সচেতনতা যেন আমাদের থাকে। গ্লকোমার জন্য কোনো খুব জটিল পরীক্ষারও দরকার নেই। সাধারণভাবে শুধু যে অফথালমোস্কোপ দিয়ে চোখের ভেতরে রেটিনা অপটিক নার্ভটা দেখতে পাই, তাতেই গ্লকোমা আছে কিনা ধরা যায়। চোখের প্রেশারটা যদি পরীক্ষা করা যায় তাহলেই গ্লকোমা আছে কিনা ধরা যায়। তো খুব সাধারণ টেস্ট করে যদি আমরা ঠিক টাইমে গ্লকোমাটা ধরতে পারি, তাহলে কি ওষুধের সাহায্যে সারা জীবন আমরা ভালো দেখতে পাই। খুব কষ্ট হয় যখন আর কি অনেকে খুব অ্যাডভান্স স্টেজে এসছে, মানে অনেকটা ক্ষতি হয়ে গেছে, নার্ভটা কিছু বুঝতেই পারেননি। হ্যাঁ, তো সেই জন্য গ্লকোমার প্রতি সজাগ হওয়াটা খুব দরকার। আর গ্লকোমার ওষুধ যেন আমরা আজীবন, কখন ডাক্তার যখন বলেছে তখন আমরা ডাক্তারকে না জিজ্ঞেস করে কখনো ওষুধ বন্ধ করব না, এইটা একটা ব্যাপার। তাছাড়া স্ক্রিন সার্জারিজও চোখের ডিপার্টমেন্টে খুব ভালো হচ্ছে, যেটা আর কি হয়তো সব জায়গায় হয় না, সম্ভব নয় এই সার্ভিস। এখানেও এই জেনারেল অ্যানেস্থেশিয়া লাগবে। ইউজুয়ালি স্ক্রিনটা তো ছোটো বাচ্চাদের বেশি হয়, তো আমাদের যেহেতু ওই জেনারেল অ্যানেস্থেশিয়া ফেসিলিটি আছে, তো আমরা এই স্ক্রিন সার্জারি ফেসিলিটিটা দিতে পারছি। তো ছোট বাচ্চাদের ক্যাটারাক্ট, ছোট বাচ্চাদের স্ক্রিন, এই সার্জারিগুলো আমাদের এখানে দিতে পারছি, যেটা সব জায়গায় হয়তো সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া অকুলপ্লাস্টিক সার্জারিজ, যেরকম চোখের পাতাটা পড়ে গেছে, টোসিস, বা চোখের পাতাটা একদম বেরিয়ে এসছে, বা বড় চোখের মধ্যে টিউমার, অরবিটে টিউমার আছে, এই সব সার্জারি সার্ভিসেসগুলো চোখের ডিপার্টমেন্টে আমরা দিচ্ছি। তাছাড়া স্পেশালি আমি বলবো প্রিম্যাচিওর বেবি, অনেক সময় তাদের চোখের একটা সমস্যা হয়ে যায়, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটি যেটা আমরা বলি। হ্যাঁ, এইটা খুব আমাদের সজাগ থাকতে হবে সর্বত্রই। যেখানেই এসএনসিউতে বাচ্চারা থাকছে, প্রিম্যাচিওর বেবিস, তাদের যেন জন্মের 2-3 সপ্তাহের মধ্যে একবার রেটিনা পরীক্ষা অবশ্যই হয়। কারণ সেক্ষেত্রে ওই আমাদের ওই রেটিনাটা যদি ঠিক করে ডেভেলপ করে, যেটা আমরা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলি, তাহলে সেটা দু চোখে মানে আজীবনের মতো অন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ঠিক টাইমে ধরা পড়লে লেজার করে আমরা পুরো দৃষ্টি ঠিক করে দিই। হ্যাঁ, তো সেই পরিষেবা আমাদের হয়। রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটির ট্রিটমেন্ট আমাদের এইমস কল্যাণীতে হচ্ছে। তাতে যেরকম লেজার ট্রিটমেন্ট বলুন, ইনজেকশনস, সার্জারিও 2-1টা হয়েছে, খুব বেশি নয়। তো এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটির ট্রিটমেন্ট এইমস কল্যাণীতে ভালোভাবে হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন প্রচুর এসএনসিইউ, তো সেখানে এরকম ছোট ছোট প্রিম্যাচিওর বেবিজরা বাঁচানো হচ্ছে, অনেক কষ্ট করে ডাক্তাররা তাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু তাদের যেন রেটিনা পরীক্ষাটা ঠিক টাইমে অবশ্যই হয়, নইলে পরে একটু দেরি হয়ে গেলে তখন তাদের সেই পার্মানেন্ট ব্লাইন্ডনেসটা ফিরিয়ে আনা যায় না। আচ্ছা, একদম সাধারণ মানুষের জানার জন্য বলবো যে এখন বাচ্চাদের মধ্যে স্ক্রিন টাইম খুব বেড়ে যাচ্ছে। স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার ফলে বাচ্চাদের ক্ষেত্রে চোখের প্রদাহ বলুন বা আরও চোখ সংক্রান্ত বিভিন্ন অসুখ, সেটা কি বাড়ছে? হ্যাঁ, একদম। এবং এটার জন্য আমি বলবো সবচেয়ে যেটা সচেতন হতে হবে মা বাবাকে। যদি মা বাবা সারাক্ষণ মোবাইলে থাকে তাহলে তো আর শিশুকে না করতে পারি না, কারণ বাচ্চারা সবসময় আমাদের দেখে শিখছে। তো মা বাবাকে একদম বাড়িতে মোবাইল ইউজ করা চলবে না, মানে খুব প্রয়োজন ছাড়া। সারাক্ষণ মোবাইলে স্ক্রোল করছি, ওটা একদম ভীষণ, কারণ শিশুরাও তাই শিখছে। আমাদের চোখটা তো মূলত দূরের জন্য,
আমরা যখন কাছের কাজ করি চোখের মধ্যে খুব সূক্ষ্ম একটা মাসল আছে, সেইটা কাজ করে। এবার আপনি যদি সারাদিন দৌড়ান তাহলে আপনার পা ব্যথা করবে। এবার ওই সূক্ষ্ম মাসল সারাদিন কাজ করছে, ওটা প্রচণ্ড ফেটিকড হয়ে ব্যথা হয়ে যাচ্ছে, চোখ ব্যথা, মাথা ব্যথা। আমাদের কাছে প্রচুর পেশেন্টরা, বাচ্চারা আসে, স্কুলে পড়ছে কিন্তু মাথা ব্যথা, এবং মাথা ব্যথা নিয়ে 10 ডাক্তারের কাছে যাচ্ছে, তার সিটি স্ক্যান হচ্ছে, এই হচ্ছে। এবার সিটি স্ক্যান, কারণ কি একটা শিশুকে একটা সিটি স্ক্যান করা মানে, একটা সিটি স্ক্যান মানে 100টা এক্সরে সমান রেডিয়েশন। তো একটা শিশুকে সেই প্রমাণ এক্সরেতে আমরা এক্সপোজ করছি কেন? যেখানে হয়তো দেখা যাবে যে তার হেডেকটা মূলত ঘুম কম হচ্ছে বলে। এইগুলো দিয়ে আমাদের মা বাবাদের সজাগ হতে হবে। ঘুমটা কম হচ্ছে, তো শিশুরা যেন, বাচ্চারা যেন রাতে 6-7 ঘন্টা টানা ঘুমায়। হ্যাঁ, ঘুমটা খুব প্রয়োজন আমাদের। ঘুম না হলেই মাথা ব্যথা হবে। এবং প্রচুর এরকম পেশেন্ট আছে আই ডিপার্টমেন্টে যে ইয়াং মহিলারা, এবং ঘুম কম হচ্ছে বলে হেডেক, এই মাইগ্রেন হেডেক। মাইগ্রেনটা মানে অনেকটাই হচ্ছে ঘুম কম হলে হচ্ছে, মানে অত্যধিক স্ট্রেস থেকে। তাহলে আমাদের ঘুমটা কিন্তু প্রয়োজন, ওটা সময় নষ্ট নয়। ঘুমের একটা ভীষণ, আমাদের সুস্থ থাকার জন্য ঘুমটার খুব প্রয়োজন। তাহলে 6-7 ঘন্টা গভীর ঘুম, টানা ঘুম প্রত্যেকের দরকার। সে বাচ্চাদেরও যেরকম, বড়োদেরও সেরকম। আমরা যদি এই জিনিস কয়টা নিয়ম মেনে চলি, যে টাইমে টাইমে খাওয়া, বাড়ির খাওয়া, এবং রাতের ঘুমটা ঠিকমতো হওয়া, মোবাইলটা একটু আধটু তো সবাই করি কিন্তু যতটা সম্ভব কম করা যায়। বাচ্চাদের যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে হয় তাহলে যদি আগেকার যে ডেস্কটপ, মানে ডেস্কটপে কি স্ক্রিনটা একটু বড়, একটু দূর থেকে দেখা যায়, তো ডেস্কটপে দেখাটা একটু বেটার। এবং এক টানা স্ক্রিনের দিকে না তাকিয়ে থেকে মাঝে মাঝে একটু দূরের দিকে তাকানো, তাহলে ওই মাসলটা একটু রেস্ট পেতে পারে। সেটা সবার ক্ষেত্রেই, যারা বড়রাও কম্পিউটারে কাজ করছে, এক টানা স্ক্রিনের দিকে না তাকিয়ে মানে মাঝে মাঝে একটু দূরের দিকে তাকালে, একটু বাইরের বাগানের দিকে, সবুজের দিকে তাকালে চোখটা রিল্যাক্সড হয়। এইগুলো খুব দরকার। আচ্ছা, খাওয়া দাওয়া ক্ষেত্রে কি বিশেষ কিছু রয়েছে যেগুলো খেলে চোখের আমরা ভালো দেখতে পেতে পারি বা চোখের অসুখ কম হতে পারে, এরকম কিছু? মেন হচ্ছে যে বাড়ির খাওয়া, আর শাক সবজি, গাজর, পালং শাক, সব শাক সবজি খাওয়া, আর ফল, বাড়ির খাওয়া। হ্যাঁ, যতটা সম্ভব বাইরের খাওয়া কম করা যায়, এড়ানো যায়। হ্যাঁ। প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়, চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের এইচওডি এইমসের, তার কাছ থেকে আমরা চোখের বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইমস নিচ্ছে এবং আমাদের চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত সে বিষয়েও তিনি অবহিত করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত কিছু সম্পর্কে জানানোর জন্য এবং আকাশবাণীতে আসার জন্য। আকাশবাণীর তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আজকের প্রসঙ্গ। এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার। আজ শুনলেন শেষ পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।